হ্যালো। আজ আমি তোমাদের আরও নতুন করে একটা জায়গা ফার্স্ট চ্যাপ্টারের জীবের জনন চ্যাপ্টার কুইক রিভিশন করে দেবো। তোমরা ভিডিও দেখার সাথে সাথে বইটা একটু দেখবে আর সঙ্গে সঙ্গে একটু পড়ে নেবে। যে কোনো জায়গায় অসুবিধা হবে পরে আমাকে জানাবে, একটু পড়াশোনা করতে হবে। বেশ, শুরু করি। প্রথমে অযৌনজনের প্রকারভেদ। বাকি ভিডিওগুলো বিশেষ করে যৌনজন অঙ্গজন সম্পর্কে আমি তোমাদের বলেছি, তোমরা আশা করি পড়েছো। বুঝতে না পারলে আমাকে সেগুলো সম্পর্কেও বলবে। এখন আমি তোমাদের অযৌন জননের সম্পর্কে বলবো। অযৌন জনন এটা তোমরা আগে দেখেছো যে অযৌন জনন সাধারণত গ্যামেট উৎপাদন ছাড়াই গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত জীবদের দেহকোষ বিভাজিত হয়ে গিয়ে বা প্রথমত হলো যে অযৌন জনন একক রেণু উৎপাদনের মাধ্যমে যখন জীবেরা বিশেষ করে নিম্ন শ্রেণীর জীবেরা জনন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে তখন সেটাকে বলা হয় অযৌন জনন। অযৌন জনন রেণু উৎপাদনের মাধ্যমে বা দেহকোষ বিভাজিত হয়ে হয়। এখানে কোষ বিভাজন অ্যামাইটোসিস বা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ঘটে থাকে। তাই অ্যামাইটোসিস আর মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এরা যেহেতু জনন সম্পন্ন করে, তাই এই ধরনের জননকে আমরা ব্লাস্টোজেনিক বা সোমাটোজেনিক রিপ্রোডাকশন বলে থাকি। অন্যদিক থেকে গ্যামেট উৎপন্ন হয় না। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। গ্যামেট উৎপাদন হয় না বলেই অযৌন জনন বা অ্যাক্সেসুয়াল রিপ্রোডাকশন, একে আমরা অ্যাগ্যামোজেনেসিস গ্যামোজেনেসিস মানে হচ্ছে গ্যামেট উৎপাদন, আর অ্যাগ্যামোজেনেসিস মানে গ্যামেট উৎপন্ন হয় না। তাই গ্যামেট উৎপন্ন হয় না বলে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে অ্যাগ্যামোজেনেসিসও বলে থাকি। অন্যান্য বৈশিষ্ট্য কি? অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো যেহেতু সরাসরি মাতৃদেহ বা জনিত জীবদেহের কোনো কোষ থেকেই এরা উৎপত্তি লাভ করছে, তাই জনিত জীবের যা বৈশিষ্ট্য তাই বৈশিষ্ট্যই থাকবে, সমগুণ সম বৈশিষ্ট্যযুক্ত হবে। এর ফলে এদেরকে আমরা ক্লোন বলবো। ক্লোন হুবহু কপি করবে ক্লোন। সমবৈশিষ্ট্য মাতৃজীবের সমবৈশিষ্ট্য সম্পন্ন যদি অপত্য জীব হয় তখন সেগুলোকে ক্লোন বলা হয়ে থাকে। মিওসিস হয় না, মিওসিস না হলে ক্রসিং ওভার হবে না, আর ক্রসিং ওভার না হলে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, এর ফলে জীবের অভিব্যক্তিও ঘটবে না। সুতরাং এটা অনেকটা সহজ সরল পদ্ধতি, অল্প সময়ে দ্রুত হারে জনন সম্পন্ন হয়। অন্যদিক থেকে অনুকূল পরিবেশে এদের সংখ্যা বাড়ে, কিন্তু কোনো কারণে যদি পরিবেশ পরিবর্তন হয়, যেহেতু এদের অভিযোজন ক্ষমতা কম থাকে, তাহলে কিন্তু অযৌন জননের ফলে সৃষ্ট অপত্যের অভিযোজন ক্ষমতা হারিয়ে যায়। বেশ, নেক্সট আমি চলে যাব অযৌন জননের প্রকারভেদ। তাহলে অযৌন জননের তোমরা উদাহরণগুলো পড়বে। যত রকমের নিম্ন শ্রেণীর এককোষী বহুকোষী উদ্ভিদরা আছে, প্রাণীরা আছে, তাদের ক্ষেত্রে এই ধরনের দেখা যায়, যেমন অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউগ্লিনা, এরা ধরনের প্রোটোজোয়া, সাইকন, হাইড্রা, এরা নিডারিয়া, এরা তোমাদের বইয়ে উদাহরণ আছে, উদাহরণগুলো পড়বে। উদ্ভিদের ক্ষেত্রে ইস্ট, পেনিসিলিয়াম, ছত্রাক, অন্যান্য ক্লামেডোনাস হলো শৈবাল, তারপর মস, ফান, এদের ক্ষেত্রে দেখা যায়। অন্যান্য বড় বড় উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়, যেমন কচুরিপানা, আলু, আখ, কলা, আদা, এগুলোর ক্ষেত্রেও দেখতে পাই। আমি সরাসরি চলে যাব অযৌন জননের প্রকারভেদ। অযৌন প্রকারভেদের মধ্যে টাইপস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো, বাইনারি ফিশন প্রথমে আমরা দেখতে পাই। বাইনারি ফিশন, প্রথমে ফিশন দিয়ে শুরু করবো। বাইনারি ফিশনের হচ্ছে ফিশনের ভাগ বা বিভাজন, তারপর বার্ডিং, কোরক উদ্গম, স্পোরুলেশন রেণু উৎপাদন, ভেজিটেটিভ প্রোপাগেশন ওর মধ্যেও পড়ে, রিজেনারেশন পুনরুৎপাদন, টিস্যু কালচার, এগুলো সব পড়ে। তোমাদের সিলেবাস ওয়াইজ আমরা দেখে যাবো, এটা যে সমস্ত ভাগ আছে সেগুলো পরে দেখে যাব। প্রথমে আমরা দেখব বিভাজনটাকে দুভাগে ভাগ করে, একটা দ্বিবিভাজন, একটা হলো বহু বিভাজন। দ্বিবিভাজন আর বহু বিভাজনের ক্ষেত্রে কী জিনিস না, দ্বিবিভাজন যদি হয় তাহলে যে জনিতি কোষ, সাধারণত এটা অ্যামিবার উদাহরণ দিয়েছে, এককোষী জীব অ্যামিবা প্রোটোজোয়া পর্বের অন্তর্গত এককোষী জীব প্রাণী। তো এদের কোষে একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের একবার বিভাজন হয়, তারপর সাইটোপ্লাজমে বিভাজন হয়। যেমন মাইটোসিস কোষ বিভাজন হয়, ঠিক একই রকমভাবে। তো নিউক্লিয়াসের একবার বিভাজন, সাইটোপ্লাজমে বিভাজিত হয়ে গিয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে। তো এই ধরনের কোষ বিভাজনকে এই ধরনের অর্থাৎ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত আমরা মাইটোসিস বা অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে এরা অপত্য জীব সৃষ্টি করে, দুটো অপত্য জীব সৃষ্টি করে। এখানে মনে রাখবে যে নিউক্লিয়াসের একবার মাত্র বিভাজন ঘটে, নিউক্লিয়াসের একবার মত বিভাজিত হয়ে গিয়ে দুটো অপত্য সৃষ্টি হলো। তো এই ধরনের বিভাজনকে আমরা বলবো দ্বিবিভাজন।
বহু বিভাজনের ক্ষেত্রে কী হবে না, এককোষী জীব যদি অ্যামিবায় ধরি তাহলে নিউক্লিয়াসটা প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস হয় মাইটোসিসের ক্ষেত্রে। তো নিউক্লিয়াস যদি অসংখ্য টুকরো টুকরো হয়ে গিয়ে শুধু নিউক্লিয়াসের প্রথমে বিভাজন হলো এবং অসংখ্য নিউক্লিয়াস তৈরি করলো, পরে সেই প্রত্যেকটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম দ্বারা আবৃত হলো, আবৃত হয়ে গিয়ে অপত্য কোষ তৈরি করলো। অপত্য কোষ তৈরি হওয়ার পর ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর তারা যে জনিতি কোষের ভেতরে তৈরি হয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসে। তাই বহু বিভাজন আর দ্বিবিভাজনের মধ্যে একটু পার্থক্য মনে রাখো, যে দ্বিবিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসের একবার বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করে, আর বহু বিভাজনের ক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসের বহুবার বিভাজন ঘটে, পরবর্তীকালে প্রত্যেকটা বিভাজিত নিউক্লিয়াস বা অপত্য নিউক্লিয়াস তারা সাইটোপ্লাজম আবৃত হয়ে গিয়ে অপত্য জীব সৃষ্টি করে। এটা হলো অ্যামিবা। এবার দ্বিবিভাজনে ভাগ আছে, এটা সরল দ্বিবিভাজন। তাহলে প্রথম যে উদাহরণ আমরা অ্যামিবারটা দেখলাম এটা হলো সরল দ্বিবিভাজন। সরল দ্বিবিভাজন ছাড়াও আমরা অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য, তির্যক দ্বিবিভাজনগুলো দেখে থাকি। অনুপ্রস্থ হলে প্রস্থ বরাবর হবে, অনুদৈর্ঘ্য হলে দৈর্ঘ্য বরাবর হবে। যেমন অনুপ্রস্থ বিভাজন প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখা যায় প্রস্থ বরাবর বিভাজিত হয়ে গেল। আবার আমরা তোমার ইউক্লিনের ক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর বিভাজন দেখতে পাই, এটা অনুদৈর্ঘ্য বিভাজন। এটা তোমাদের পরীক্ষায় জাস্ট এগুলো কী বলবো, এগুলো এক্সাম্পল হিসেবে আসতে পারে, উদাহরণ হিসেবে আসে, আর নিজেরা একটু পড়ে দেবে। দৈর্ঘ্য বরাবর বিভাজন হলে অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ বরাবর বিভাজন হলে অনুপ্রস্থ, আর তির্যক আড়াআড়ি যদি বিভাজন হয় তাহলে তির্যক বিভাজন। এই কথাগুলো বলা হয়। তো দ্বিবিভাজনের ক্ষেত্রে অন্য একটা কথা আছে, যে বইয়ে দেখবে লেখা আছে যে জনন একক ও অমরণশীলতা। তাহলে এখানে জননের একক একটাই যেহেতু কোষ, তাহলে জননের একক সেই এককোষী জীব। তো বিভাজনের ফলে যদি আমরা বাইনারি ফিশন, সিম্পল একটা বাইনারি ফিশন দেখি, যে এখানে বিভাজন হলো, বিভাজন হয়ে যাওয়ার পর দুটো অপত্য কোষ তৈরি হয়। তাহলে জনিতি কোষ বিভাজিত হয়ে গিয়ে অপত্য কোষ সৃষ্টি করছে। তাহলে জনিতি কোষটা কই? জনিতি কোষ বিভাজিত হয়েই তো অপত্য কোষ সৃষ্টি করলো। জনিতি কোষ বিভাজিত হলো, বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করলো। তাহলে এখানে জনিতি অমর হলো, অর্থাৎ যখন এরা বিভাজনের সময় আসে, অর্থাৎ ম্যাচিউরিটি হয়ে যায়, সেই সময় এরা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে দেয়। সুতরাং জনিতি বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি হলো, তাহলে আমরা জনিতিটা আর পাবো না। এই কারণে বলা হয়ে থাকে যে জনিতি জীবই অপত্য জীবের মধ্যে বেঁচে থাকে। এই কারণে দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত জীব জনন সম্পন্ন করে তাদের ক্ষেত্রে জনিতি জীব অমরণ, অর্থাৎ ইমমর্টাল বা অমরণশীল হয়, তারা কখনো তাদের মৃত্যু ঘটে না। বোঝা গেছে? নেক্সট পার্টে আমি চলে যাই। নেক্সট এখানে বলা হচ্ছে, এটা আগে দেখলাম দ্বিবিভাজন, এখন আমরা পড়ব বহু বিভাজন। বহুবার বিভাজিত হবে। কী বিভাজিত? মানে নিউক্লিয়াস। প্রথম ছবিতে দেখো, এটা অ্যামিবার সম্পর্কে বলা আছে। অ্যামিবার ক্ষেত্রে প্রথমে একটি নিউক্লিয়াস আছে, ফ্রি নিউক্লিয়াস। সেকেন্ড স্টেপে নিউক্লিয়াসে শুধুমাত্র বিভাজন হলো, নিউক্লিয়াসে বিভাজন হয়ে অসংখ্য নিউক্লিয়াস তৈরি করলো। পরবর্তীকালে প্রত্যেকটা নিউক্লিয়াস প্রোটোপ্লাজম দ্বারা আবৃত হলো। প্রথমে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করলো, অনেক নিউক্লিয়াস তৈরি করছে। পরবর্তীকালে প্রত্যেকটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম দ্বারা আবৃত হলো, সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে গিয়ে তারা আবার অপত্য কোষ সৃষ্টি করেছে, এবং সেটা জনিতি কোষের মধ্যে আছে। ভালো করে ছবিতে লক্ষ্য করে, এটা জনিতি কোষের মধ্যে আছে। যখন ম্যাচিউরিটি আসে, এর মধ্যে অবস্থিত যে এনসিস্ট, তোমার সিউডোপোডিওসিস্ট বলা হয়ে থাকে, সেগুলো যখন ম্যাচিউর হওয়ার পর তারা তাদের জনিতি দেহটাকে বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে। অ্যামিবার ক্ষেত্রে এই ধরনের আমরা মাল্টিপল ফিশন দেখতে পাই, অর্থাৎ বহু বিভাজন। কথা মানেটা বোঝা গেছে আশা করি। অ্যামিবার ক্ষেত্রে দেখবে, অ্যামিবার পুরো ধাপগুলো কীভাবে কী ঘটে। এদের প্রতিকূল পরিবেশ, অ্যামিবার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে প্রতিকূল পরিবেশে অ্যামিবার প্রথমে ঘনপথগুলো গুটিয়ে যায়, গুটিয়ে গোল আকার ধারণ করে। গোল আকার ধারণ করার পর এদের যে প্রাচীরটা আছে, সেই প্রাচীরটা একটু পুরো হয়। অ্যামিবার কোষ দেহের প্রাচীর বলতে কি, কোষ পর্দাটা পুরো হয়েছে, পুরো হয়ে গিয়ে বাইরের দেওয়ালটা একটু শক্ত হয়। দেওয়াল, কোষ পর্দা, প্রাচীর, আবরণ, দেহের আবরণ, অ্যামিবার দেহের আবরণ। প্রথমে এটা অ্যামিবার একটা নির্দিষ্ট আকৃতির ছিল, সেই আকৃতির পর তারা একটা যখন প্রতিকূল পরিবেশ আসে, প্রতিকূল পরিবেশের সময় তারা ঘনপথগুলো গুটিয়ে নিয়ে একটা গোল আকার ধারণ করে। চারপাশে যে বাইরের আবরণ আছে, সেই আবরণটা একটু স্থূল হয়। এই পদ্ধতিগুলো এনসিস্টমেন্ট, অর্থাৎ প্রতিকূল পরিবেশে অ্যামিবা নিজের রূপ থেকে একটু পরিবর্তিত রূপ হয়ে যাওয়াটাকে বলছি আমরা এনসিস্টমেন্ট অবস্থায় এদের
নিউক্লিয়াস বারবার বিভাজিত হয় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস তৈরি করে এবং প্রত্যেকটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে গিয়ে ছোটো 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 রেণু তৈরি করে, সেগুলোকে সিউডোপোডীয় রেণু বলা হয়। যখন অনুকূল পরিবেশ আসে তখন ওই সিস্টের যে প্রাচীর ছিল অর্থাৎ আবরণটা বিদীর্ণ হয়ে যায়, ফেটে গিয়ে এই সিউডোপোডীয় রেণুগুলো মুক্ত হয়, পরিবেশে মুক্ত হয়। এবং যেহেতু অনুকূল পরিবেশের সময় তারা মুক্ত হচ্ছে, তখন তারা প্রত্যেকটা সিউডোপোডীয় রেণু থেকে আবার জার্মিনেট করে আকার আকৃতিতে বড় হয়ে গিয়ে অপত্য অ্যামিবা সৃষ্টি করে। তো এটা একটা অ্যামিবার স্পোরুলেশন বা রেণু উৎপাদন পদ্ধতি, এবং যে রেণুগুলো তৈরি হলো এই রেণুগুলোকে আমরা বলে থাকি সিউডোপোডীয় রেণু। এই রেণুগুলো হলো সিউডোপোডীয় রেণু। অ্যামিবার হলো। নেক্সট পরের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ প্লাজমোডিয়াম এক ধরনের আদ্য প্রাণী। আমরা জানি যে প্লাজমোডিয়াম ভাইরাক্স ম্যালেরিয়া রোগের যে পরজীবী, সেই পরজীবী তার সাইজোগনি, স্পোরোগনি এরকম দুরকম দশা আছে। তো তার যখন সাইজোগনি দশা আসে, সাইজন দশায় দেখা যায় বহু বিভাজন করছে। ওই একই পদ্ধতি, নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে গিয়ে অসংখ্য নিউক্লিয়াস তৈরি করবে, প্রত্যেকটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম আবৃত হয়ে অসংখ্য কোষ তৈরি করে তারা আবার যখন পরিণত হবে তখন জনিত কোষকে বিদীর্ণ করবে। এখানে কিন্তু জনিত কোষ ফেটে গিয়ে নির্গত হচ্ছে। আমরা কিন্তু বাইনারি ফিশনের ক্ষেত্রে দেখেছিলাম, অর্থাৎ দ্বিবিভাজনের ক্ষেত্রে জনিত কোষ ভেঙে গিয়ে দুটো অপত্য কোষ তৈরি করছিল, অর্থাৎ জনিত কোষকে অপত্যের মধ্যেই জনিত কোষ বেঁচেছিল। এখানে কিন্তু জনিত কোষের মধ্যে অসংখ্য কোষ তৈরি হচ্ছে এবং জনিত কোষের কোষপ্রাচীর বিদীর্ণ করে বা আবরণ বিদীর্ণ করে এরা অপত্য কোষ বা এককোষী, যেহেতু এরা অপত্য জীবগুলো বেরিয়ে আসছে। তো এটা আপাতত তোমাদের আমি বোঝাতে পেরেছি যে দ্বিবিভাজন আর বহু বিভাজনের মধ্যে ন্যূনতম পার্থক্যটা কী হওয়া উচিত। যে এখানে কি দ্বিবিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসের একবার বিভাজন ঘটবে, বহু বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসের বহুবার বিভাজন হবে। দ্বিবিভাজনের ফলে একটি অপত্য জনিত জীব বিভাজিত হয়ে দুটো অপত্য জীব সৃষ্টি করবে। বহু বিভাজনের ক্ষেত্রে একটা জনিত জীব থেকে অসংখ্য অপত্য জীব সৃষ্টি হবে। হ্যাঁ, দ্বিবিভাজনের ক্ষেত্রে জনিতির মরণশীলতা দেখা দেবে। এখানে কিন্তু মরণশীলতা দেখা যায় না, জনিতি জীব মারাই যায়, মানে মোটালিটি থাকে না। জনিতি জীবটা দ্বিবিভাজনের ক্ষেত্রে জনিতি জীব বিদীর্ণ হয়, যেহেতু অপত্য জীবগুলো সৃষ্টি হচ্ছে, তাই জনিতি জীবের মৃত্যু ঘটে আমি বলতে পারি। আচ্ছা বেশ, তাহলে এখানে দেখলাম কি না, প্রত্যেকটা উদাহরণ দিলাম সেখানে এককোষী জীব এবং তাদের কোষে একটি করে নিউক্লিয়াস। এমনও হতে পারে যে এককোষী জীব কিন্তু তাদের কোষে একাধিক নিউক্লিয়াস আছে, তখনই কী হবে, তখন তারা কেমনভাবে বংশবিস্তার করবে। অর্থাৎ এই ধরনের জীবকে আমরা বলি বহু নিউক্লিয়াসযুক্ত জীব। তাহলে এককোষী আদ্য প্রাণীদের মধ্যে বলি, তাহলে এককোষী আদ্য প্রাণী বহু নিউক্লিয়াসযুক্ত। অ্যামিবা ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এরা এক নিউক্লিয়াসযুক্ত আদ্য প্রাণী। আর কয়েকটা উদাহরণ আছে, যেমন ওপালিনার ক্ষেত্রে এরা বহু নিউক্লিয়াসযুক্ত আদ্য প্রাণী। তখন তাদের ক্ষেত্রে কী হবে, তখন তাদের কোষের মধ্যে যদি একাধিক নিউক্লিয়াস আছে, প্রথমে আর নিউক্লিয়াসের ডিভিশন হবে না। নিউক্লিয়াসের ডিভিশন না হয়ে গিয়ে শুধু প্রোটোপ্লাজমের ডিভিশন হবে। প্রোটোপ্লাজমের ডিভিশন হয়ে গিয়ে একাধিক নিউক্লিয়াস সহ ছোটো ছোটো কতগুলো খণ্ডক তৈরি হবে। তাই প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন না হয়ে গিয়ে প্রোটোপ্লাজমের ডিভিশন হয় বলে একে বলা হয় প্লাজমোটমি। অর্থাৎ বহু নিউক্লিয়াসযুক্ত আদ্য প্রাণীরা নিউক্লিয়াসের মাইটোসিস কোষ বিভাজন ছাড়াই প্রত্যক্ষভাবে সরাসরি বহু নিউক্লিয়াসযুক্ত ছোটো ছোটো অপত্য সৃষ্টি করে। সেই পদ্ধতিকে বলি আমরা প্লাজমোটমি। অর্থাৎ এদের যে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজমের খণ্ড হয়ে যায়, প্রোটোপ্লাজম খণ্ডিত হয়ে গিয়ে ছোটো 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 খণ্ডক তৈরি করে, যার মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে। পরবর্তীকালে এই নিউক্লিয়াসগুলো আবার বিভাজন হয়ে গিয়ে তারা আবার আকার আয়তনে বৃদ্ধি পায় আর নিউক্লিয়াসের সংখ্যাও বাড়ায়। বুঝতে পারছো? তাহলে এখানে বিভাজন আর প্লাজমোটমির মধ্যে তফাৎ। বিভাজনের ক্ষেত্রে আমরা এক নিউক্লিয়াসযুক্ত এককোষী জীব, অর্থাৎ প্রোটোজোয়াদের ক্ষেত্রে পুরো সমস্ত উদাহরণগুলো প্রোটোজোয়া নিয়েই বলি। অ্যামিবার ক্ষেত্রে এরা এক নিউক্লিয়াসযুক্ত, সেই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে গিয়ে একবার বিভাজিত হয়ে দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে দুটো কোষ তৈরি করে দুটো অপত্য জীব সৃষ্টি করবে। আবার নিউক্লিয়াসের বারবার বিভাজন হয়ে গিয়ে বহু অপত্য সৃষ্টি করবে। অন্যদিকে যদি বহু নিউক্লিয়াসযুক্ত আদ্য প্রাণী হয়, অর্থাৎ কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে, তখন তাদের নিউক্লিয়াসের বিভাজন না হয়ে গিয়ে প্রোটোপ্লাজমের বিভাজন হবে, অনেকগুলো খণ্ডক তৈরি হয়ে যাবে। প্রতিটা খণ্ডকে একাধিক নিউক্লিয়াস থাকবে। পরবর্তীকালে সেই নিউক্লিয়াসগুলো বিভাজিত হয়ে গিয়ে আবার পুনরায় পূর্বের আকার ধারণ করবে এবং পূর্বের সমতুল্য নিউক্লিয়াস তারা সৃষ্টি করবে। আশা করি বোঝা গেছে।
নেক্সট চলে যাবো আমি পরের পার্টে। এখানে বাইনারি ফিশন আর মাল্টিপল ফিশনের মধ্যে একটা তফাৎ পার্থক্য আছে। বাইনারি ফিশন ক্ষেত্রে আমরা বলবো যে ইকুয়াল সাইজে আইডেন্টিক্যাল ডটার ইন্ডিভিজুয়াল তৈরি হয় এবং তারা নিউক্লিয়াসের একবার মতো বিভাজন ঘটে। এখানে নিউক্লিয়াসের বারবার বিভাজন ঘটে এবং ছোটো ছোটো শাখা আকারের অনেকগুলো ইন্ডিভিজুয়াল বা অপত্য জীব সৃষ্টি হয়। এখানে প্যারেন্ট সেল ডাস নট ব্রেক অ্যাওয়ে, তো প্যারেন্ট সেলকে এখানে দেখা যায় না, মৃত্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছে। এগুলো তোমরা পড়বে, একটা আমি একটা সাইড থেকে তুলে যাচ্ছি। নেক্সট পার্টে চলে যাবো আমি, সেটা হলো বার্ডিং, কোরক উদ্গম। বার্ডিং, আগে যেন কোরক কী জিনিস, কোরক বা বার্ড তোমরা বলেছো যে সাধারণত দেখা যায় যে কোনো জীবের দেহের অংশ থেকে যদি উপবৃদ্ধি সৃষ্টি হয়, স্ফীত একটা অংশ সৃষ্টি হয় উপবৃদ্ধি, সেই অংশটাকে আমরা উপবৃদ্ধিটাকে বলি কোরক বা বার্ড। তাই জনিতি জীবের দেহে সৃষ্ট উপবৃদ্ধিকে বলা হয় বার্ড বা কোরক। কোরক সৃষ্টির মাধ্যমে সেই কোরক থেকে অপত্য জীব সৃষ্টি হওয়ার ঘটনাকে আমরা বলি কোরক সৃষ্টি, এবং কোরক থেকে অপত্য জীব সৃষ্টি হওয়ার ঘটনা তাকে বলা হয় কোরক উদ্গম বা বার্ডিং। এখানে তোমাদের উদাহরণ দেওয়া আছে একটা বার্ডিংয়ের, সেটা হলো ইস্টের উদাহরণ, এটা হলো হাইড্রার উদাহরণ। ইস্টের উদাহরণ আছে নিচে, ইস্টের উদাহরণ রয়েছে, তো দুটো উদাহরণ, একটা ইস্ট একটা হলো হাইড্রা। তো আমরা প্রথমে হাইড্রাটা নিয়ে দেখি। হাইড্রা যেন আমরা পড়েছি যে হাইড্রা হলো নিডেরিয়া পর্বের অন্তর্ভুক্ত প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। হাইড্রার ক্ষেত্রে দেহের বাইরে কোরক তৈরি হয়। তো দেহের বাইরে কোরক তৈরি হওয়াকে, কোরক দুরকম হতে, দেহের বাইরের দিকে হতে পারে, দেহের ভেতর দিকে হতে পারে। তো বাইরে কোরক উদ্গমকে বলি আমরা বহিস্থ কোরক উদ্গম বা এক্সটার্নাল বার্ডিং। আর অভ্যন্তরে যদি কোরক তৈরি হয়, ভেতর দিকে যদি কোরক তৈরি হয়, বার্ড তৈরি হয়, তখন সেটা বলি আমরা অন্তস্থ কোরক উদ্গম। অন্তস্থ কোরক উদ্গম সাধারণত গ্যামিউল তৈরি, সেই গ্যামিউলটাকে বলা হয়, যেমন স্পঞ্জের ক্ষেত্রে গ্যামিউল গঠন, গ্যামিউল ভেতর দিকে কোরক তৈরি হবে, সেটা বলবো গ্যামিউল। আর বহিস্থ কোরক, যেমন বাইরের দিকে আমরা হাইড্রা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বাইরে একটা কোরক তৈরি হলো, উপবৃদ্ধি হলো, এরপর পরবর্তীকালে সে উপবৃদ্ধি গ্রোথ হতে শুরু করলো। এখানে বিভাজন, কোষ বিভাজন, মাইটোসিস হবে, বিভাজিত হয়ে কোরকের বৃদ্ধি করলো, কোরক বৃদ্ধি হয়ে গিয়ে অপত্য মুখ কোর্সিকা তৈরি হলো, এবার অপত্য একটা ছোট্ট অপত্য জীব সৃষ্টি করলো। পরবর্তীকালে এই অপত্য কোরক মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নিচে আবার ইন্ডিভিজুয়াল হাইড্রা রূপে বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পারছি, ছবিটা এখানে খুব একটা ভালো করে আঁকা যাচ্ছে না। হ্যাঁ, তো কোরক উদ্গম খুব সহজ জায়গা। এখানে হাইড্রার কোষের দেহের বাইরের দিকে কোরক সৃষ্টি হবে, বহিস্থ কোরক বা এক্সটার্নাল বার্ডিং হবে। সেই কোরক ধীরে ধীরে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার পরিণতি হবে। পরিণত হওয়ার পর মুখছিদ্রকে বেষ্টন করে কোর্সিকা সৃষ্টি হবে। প্রথমে মুখছিদ্র, তারপর কোর্সিকা সৃষ্টি হবে, পরে কোরকটা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে গিয়ে নিচে অপত্য হাইড্রা রূপে সৃষ্টি হবে, হাইড্রা রূপে বৃদ্ধি পাবে। একই রকম শুধুমাত্র হাইড্রা ছাড়াও সাইকন, স্পঞ্জ এর ক্ষেত্রেও আমরা দেখতে পাই। অন্তস্থ কোরক উদ্গম স্পঞ্জের ক্ষেত্রে হয়। অন্তস্থ কোরক উদ্গমের ক্ষেত্রে যেমন বাইরের দিকে কোরক হয়েছিল, ঠিক ভেতর দিকে কোরক হবে, ভেতর দিকে কোরক হয়ে অসংখ্য ভেতরে কোরক সৃষ্টি হবে। তারপর পরবর্তীকালে জীবের মৃত্যুর পর সেই কোরকগুলো বাইরে বেরিয়ে আসবে। আমি নেক্সট এতে চলে যাই, ইস্টের ক্ষেত্রে বলি। ইস্ট, তোমরা জানো যে ইস্ট হলো এককোষী ছত্রাক, তাই তো, স্যাকারোমাইসিস সেরিয়েসি। তো এরা এককোষী, এদের কী হয় না, মাইটোসিস পদ্ধতির মাধ্যমে কোষ বিভাজন হবে, কিন্তু কোষ বিভাজনটা অসম কোষ বিভাজন। এটা জনিতি কোষের নিউক্লিয়াস বিভাজন হলো, নিউক্লিয়াস বিভাজিত হয়ে গিয়ে অসম কোষ বিভাজন, আনইকুয়াল সেল ডিভিশন, একটা বড় আকারের কোষ, একটা ছোটো আকারের কোষ হলো। এই ছোটো আকৃতির কোষটাকে বলা হলো কোরক। পরবর্তীকালে কোষ বিভাজন যেমন হয় সেরকম হওয়ার সময় সাইটোপ্লাজম যখন ডিভাইডস হচ্ছে, সাইটোপ্লাজম ডিভাইড হয়ে গিয়ে ছোট্ট একটা কোরক আকার ধারণ করবে, এবং কোরক মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বা মাতৃদেহের সঙ্গে শৃঙ্খলার আকারে যুক্তও হতে পারে, এবং পরপর আরও কোরক উদ্গম হয়ে যেতে পারে। এবং এই রকম যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি সিউডোমাইসেলিয়াম। ইস্টের বার্ডিংয়ের ক্ষেত্রে কী হয় না, প্রথমে কোষ বিভাজনের মধ্যে অসম আকৃতির কোষ বিভাজন হয়, পাতলা কোনো একটা স্থানে পাতলা নরম অংশ ছোটো আকৃতির হয়, সেই স্থানে স্ফীত হয়ে কোরকের আকার ধারণ করে। মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে নিউক্লিয়াস বিভাজিত হয়, দুটো হাফের মধ্যে দুটো অপত্য নিউক্লিয়াস চলে যায়, প্রোটোপ্লাজম, এরপর নিউক্লিয়াস সহ প্রোটোপ্লাজম অর্থাৎ সাইটোপ্লাজম সাইটোকাইনেসিস ঘটে। সাইটোকাইনেসিস ঘটার পর মাতৃকোষ আর
বড় আকৃতির কোষটাকে মাতৃ কোষ বলা হয়, আর ছোট আকারের কোষটাকে কোরক বলা হয়, যেটা পরবর্তীকালে অপত্য বা অপত্য কোষ রূপে অপত্য কোষ বা অপত্য জীব রূপে বছর গ্রোথ বা ডেভেলপড হয়, বৃদ্ধি পায়। তো এই রকমভাবে পরপর ইস্টের ক্ষেত্রে বার্ডিং হতে থাকে। তো ইস্টের বারবার বার্ডিং হওয়ার পরে যে চেন তৈরি হয় এটাকে বলি আমরা সিউডোমাইসেলিয়াম। তোমরা বুঝতে পেরেছো? নেক্সট পার্টে যাই। নেক্সটটা হলো স্ট্রোবাইলেশন। স্ট্রোবাইলেশনের ক্ষেত্রে কী হয় না, স্ট্রোবাইলেশন আমরা জেলিফিশ বা অরেলিয়ার ক্ষেত্রে দেখতে পাই। সাধারণত এটা জেলিফিশের এক ধরনের অঙ্গজ জনন পদ্ধতি। এখানে প্রথমে জেলিফিশের অনুপস্থ অসংখ্য ভাঁজ তৈরি হয়। প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে অনুপস্থভাবে অনেকগুলো বিভাজনের মাধ্যমে ছোটো ছোটো ভাঁজ তৈরি হয়। তো কর্চিকার সঙ্গে তারা অনুপস্থভাবে খাঁজ বা ভাঁজ সৃষ্টি হয়, গিবা গঠন করে। পরবর্তী পর্যায়ে অসংখ্য অনুপস্থ বিভাজন ঘটে এবং সেই অনেকগুলো চাকতির ন্যায় খণ্ডক তৈরি হয়। প্রতিটি খণ্ডক থেকে এরা অপত্যজীব সৃষ্টি হয় এবং সেটা স্ট্রোবাইলেশনধারী এই দশাটাকে পলিপ দশা বলা হয়। পলিপ দশা স্ট্রোবাইলা তৈরি করে থাকে। ছবিতে একবার ভালো করে দেখো যে এরা প্রথমে অসংখ্য অনুপস্থভাবে ভাঁজ হয়ে গিয়ে চাকতির প্লেট তৈরি করলো। এই প্লেট থেকে বার্ডিংয়ের মতন হয়ে ছোটো ছোটো খণ্ডক হয়ে গিয়ে চাকতির না প্রত্যেকটা খণ্ডক থেকে অপত্য জীব পরিণত হলো, অপত্য জীব সৃষ্টি হলো খণ্ডক থেকে। সেই খণ্ডক আবার তারা বিচ্ছিন্ন হয়ে গিয়ে এমফাইরা গঠন করে থাকে। ছবিটা একটু বড় করে দেখলেই বুঝতে হবে যে একটা স্ট্রবিলা তৈরি করলো, এটা তাদের স্ট্রবাইলেশন পদ্ধতি। এটা সাধারণত পলিপ দশায় দেখা যায়, অজনজন পদ্ধতি দশাতে। সেখানে অসংখ্য অনুপুস্থ ভাঁজ তৈরি হলো। প্রত্যেকটা ভাঁজ থেকে তারা ইফাইরা তৈরি করলো। ইফাইরা ইফাইরা সাইটসও তোমরা একটা ইফাইরা ছবি দেখতে পাচ্ছ। এই ইফাইরা পরবর্তীকালে গ্রোথ হয় আবার তারা ইন্ডিভিজুয়াল অরেলিয়া তৈরি করে থাকে। স্ট্রোবাইলেশন আমরা বার্ডিংয়ের ক্ষেত্রে যেমন দেখেছিলাম যে বার্ডিং সঙ্গে কেটে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, স্ট্রোবাইলেশন কিন্তু সঙ্গে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয় না। এই দশাটা কিছু সময় পর্যন্ত চলে, তারপর প্রত্যেকটা টুকরো বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে গিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টুকরো থেকেই যতগুলো খাঁজ রয়েছে অনুপস্থ ভাঁজ হয়, প্রত্যেকটা বিচ্ছিন্ন হয়ে এইরকম আকার দেখা যায় এফআইআর তৈরি করে। আর এটা তাদের উল্টো পার্ট, এটা আর্লি এমব্রয় পার্ট দেখেছে, ওরাল পার্ট থেকে দেখানো হচ্ছে, উল্টো দিকে শো করে। এটা সাইড ভিউ আর এটা ওরাল ভিউ, দুটো ভিউতে দেখানো আছে। এগুলো পর ডিভাইড হয়ে গিয়ে পরবর্তীকালে একটা জেলিফিশের আকার ধারণ করে। নেক্সট আমি যাবো পরের ভিডিওতে। এখানে একটা লাইফ সাইকেল দেখানো হয়েছে। লাইফ সাইকেলে তোমরা বুঝতে পারবে কীভাবে এটা মেল এটা ফিমেল দুটো থেকে তারা তৈরি করলো, গ্যামেট তৈরি হলো, গ্যামেট ডিভাইড হয়ে গিয়ে এটা তাদের অজন্য পলিপ দশা তৈরি হলো। এখান থেকে স্ট্রবিলাস গঠন করলো। স্ট্রবিলাসটা বারবার অনুপস্থিত বিভাজিত হলো। অনুপস্থিত বিভাজিত হয়ে যাওয়ার পর সেখান থেকে ইফাইরা তৈরি করলো। ইফাইরা তৈরি করে একটা করে এই ইফাইরাটা ডেভেলপ হয়ে বড় আকার ধারণ করলো। এই হচ্ছে ব্যাপার। বেশ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি নেক্সট এতে চলে যাব, ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন। তো খণ্ডীভবন টুকরো খণ্ড হয়ে যায়, সেটা হলো খণ্ডীভবন। এবং খণ্ডীভবনটা আমরা ছোটো থেকেই পড়ে আসছি, ক্লাস 10-এও পড়েছি খণ্ডীভবন। স্পাইরোঘেরার ক্ষেত্রে খণ্ডীভবন হয়। স্পাইরোঘেরার প্রত্যেকটা এরকম লম্বা কোষগুলো থাকে। এদের ছোটো এরকম আয়তাকার আকৃতির কোষগুলো সাজানো থাকে একটা নির্দিষ্ট লাইনে। তারা ফিতাকৃতির হয় এবং কোনো একটা কোষ এখানে হয়তো নষ্ট হয়ে গেল, তখন দুটো টুকরো হলো, বা একাধিক কোষ নষ্ট হলে একাধিক টুকরো হয়ে যায়। তো এরকম খণ্ড টুকরো হয়ে যাওয়ার পদ্ধতিকে আমরা বলি খণ্ডীভবন। খণ্ডীভবন খুব সহজ জায়গা, টুকরো হওয়া, সেটা হলো খণ্ডীভবন। খণ্ডীভবন পাশের একটা ছবি দেখেছো, ফ্র্যাগমেন্ট, কোনো একটা জায়গায় টুকরো হয়ে গিয়ে 2-3টা ফ্র্যাগমেন্ট হলো। প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট আবার কোষ বিভাজন হতে শুরু করলো। কোষ বিভাজন হয়ে গিয়ে নতুন অপত্য জীব সৃষ্টি করবে। অর্থাৎ একটা সুতোকে যতবার কাটবো অনেকগুলো টুকরো হবে, সেই প্রত্যেকটা টুকরো আবার বড় হয়ে গিয়ে আবার সূত্র আকার ধারণ করবে। ঠিক একই রকমভাবে স্পাইরোগাইরা
টুকরো হয়ে গিয়ে খণ্ডীভবন পদ্ধতির মাধ্যমে অনেকগুলো টুকরো তৈরি করলো, খণ্ডক খণ্ডক তৈরি করলো, এবং প্রত্যেকটা খণ্ডক আবার পুনরায় কোষ বিভাজনের মাধ্যমে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ফিলামেন্ট আকার ধারণ করে। রিজেনারেশন, পুনরুৎপাদন। পুনরুৎপাদন কোনো অঙ্গর কোনো একটা জীব টুকরো টুকরো হলো, খণ্ড অংশ থেকে আবার তার সেই অঙ্গটা পুনরুৎপাদন করা, সৃষ্টি করা, সেটা হচ্ছে কেটে গেল, কেটে যাওয়ার পর আবার নতুন সৃষ্টি করা, সেটা হচ্ছে পুনরুৎপাদনের মধ্যে পড়ে। সাধারণত আমরা অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা, প্ল্যানেরিয়া এগুলোর ক্ষেত্রে পুনরুৎপাদন দেখতে পাই। অর্থাৎ কোনো কাটা অংশ থেকে বা পূর্ণাঙ্গ অংশ থেকে পূর্ণাঙ্গ জীবের পুনর্গঠন, তাকে বলা হয় পুনরুৎপাদন, নতুন করে উৎপন্ন করা, রিজেনারেশন। তো এখানে একটা ছবিতে দেখায় তোমাদের, তো প্ল্যানেরিয়ার ক্ষেত্রে, প্ল্যানেরিয়ার দেহ খণ্ড টুকরো হয়ে গিয়ে দেহটা 3টে টুকরো হয়েছে, 3টে টুকরো, প্রত্যেকটা যে মস্তক পেয়েছে সে দেহ আর ল্যাজ তৈরি করলো, এরকমভাবে যে বডি পেয়েছে সে মস্তক আর ল্যাজ তৈরি করলো, যে ল্যাজ পেয়েছে সে বাকি বডি আর মস্তক তৈরি করলো, যে যে পার্টটা মানে যে পায়ে পেয়েছে, অর্থাৎ কি না টুকরো করা, যতগুলো টুকরো, 3টে টুকরো করলাম, 3টে টুকরো প্রত্যেক বাকি টুকরোগুলোর পরিপূরক হিসাবে নতুন করে সৃষ্টি করেছে। আশা করি তোমরা বুঝতে পারছো না, ছবিটা অনেকটা সহজ সরল আছে। নেক্সট নিচের দিকে আরেকটা ছবি আছে, সেটা হাইড্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে। হাইড্রার দেহটার প্রথম ছবিতে দেখো যে প্রথমে 2টো টুকরো হলো, একদিকে গেল মুখছিদ্র আর কর্ষিকা, অন্যদিকে শুধুমাত্র তাদের নিচের অংশটা, সেখানে তাদের হোল্ড ফাস্ট অংশটা থাকে কোনো একটা বস্তুর সঙ্গে আটকে থাকার জন্য, যেখানে ঠিক মাঝামাঝি কাটা আছে, যেখানে মুখছিদ্র আর কর্ষিকা, সে নিচের অংশটাকে বৃদ্ধি করালো, হোল্ড ফাস্ট তৈরি করে পুনরায় আকৃতি ধরলো, আর যেখানে নিচের অংশ পেয়েছিল সে আবার মুখছিদ্র আর কর্ষিকা তৈরি করে পুনরায় অপত্য সৃষ্টি হলো। তো এইভাবে সৃষ্টি হওয়াকে বলা হয়, আমরা বলি রিজেনারেশন বা পুনরুৎপাদন, নতুন করে উৎপন্ন হওয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুনরুৎপাদন পদ্ধতি অর্থাৎ তারা যে লস এ বডি পার্ট, অর্থাৎ রিজেনারেশন লস এ বডি পার্ট, মানে তারা ক্যাপেবল। দেখো এখানে ইংলিশে একটা আমি নতুন পার্ট এখান থেকে আমি অ্যাড করেছি, হোয়েন এ অ্যানিম্যাল দ্যাট ইজ ক্যাপেবল অফ রিজেনারেশন লসেস এ বডি পার্ট ইট ক্যান গ্রো এ রিপ্লেসমেন্ট পার্ট। অর্থাৎ যে যখন কোনো একটা অ্যানিম্যাল, প্রাণী, তার যে দেহের কোনো একটা অংশ যেটা লস করছে, হারিয়ে গেছে, সেটা যদি আবার পুনরায় রিপ্লেসমেন্ট করতে পারে, নতুন করে বৃদ্ধি করে সেই জায়গাটা, সেই অঙ্গটা তোর সৃষ্টি করতে পারে, তখন সেটাকে বলে থাকি আমরা রিজেনারেশন। এরপর রিজেনারেশন তোমাদের বইয়ে আরও দুটো কথা দেখতে পাবে, একটা হলো রিপারেটিভ, একটা হলো রিস্টোরেটিভ। রিপারেটিভের ক্ষেত্রে কী হয় না, এখানে ক্ষয়প্রাপ্ত কলা যে অঙ্গ কেটে গেছে সেখান থেকে যদি সেই পার্টটাই তৈরি করলো, তখন সেটাকে বলি আমরা রিপারেটিভ। আর রেস্টোরেটিভ, অনেকগুলো খণ্ডক টুকরো টুকরো হয়েছে, সেই খণ্ডকগুলোই যুক্ত হয়ে পূর্ণাঙ্গ গঠন করলো, তখন সেটা বলে রেস্টোরেটিভ। বোঝা গেল? খণ্ডক, প্রথমে দেহের একটা অংশ খণ্ডক হয়ে গেল, সেই যে জায়গাটা খণ্ডিত হলো সেই লসটা পূরণ করলো, সেটা হলো রিপারেটিভ। আর রেস্টোরেটিভ ধরলাম টুকরো টুকরো হয়ে গেল, সেই টুকরো টুকরোগুলো মিলে গিয়ে আবার পুনরায় আকার ধারণ করলো, তখন হলো রেস্টোরেটিভ। নেক্সট চলে আসবো আমরা রেণু উৎপাদন বা স্পোরুলেশন। রেণু উৎপাদন, রেণু সাধারণত অজনজননের একক, রেণু উৎপাদন পদ্ধতিকে বলা হয় স্পোরুলেশন। স্পোর রেণু এককোষী পাতলা প্রাচীর বিশিষ্ট। সাধারণত রেণু প্রতিকূল না, অনুকূল পরিবেশে তারা অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হয়ে গিয়ে আবার অপত্য উদ্ভিদ সৃষ্টি করে থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে রেণু উৎপাদন দেখা যায়। এবার রেণুর প্রকারভেদ আছে, চলরেণু, জুস্পোর, অচলরেণু, অ্যাপ্লানোস্পোর, এই ধরনের পার্টগুলো রয়েছে। বেশ আমরা ছবি থেকে একটা একটা করে দেখতে পাই। প্রথম হচ্ছে জুস্পোর। এর স্পোর যেখানে যে থলিতে তৈরি হবে তাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। তো জুস্পোর যে থলিতে তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে জুস্পোরাঞ্জিয়াম। তো জুস্পোরাঞ্জিয়াম তৈরি হওয়ার পুরোটা কীভাবে সৃষ্টি হলো সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে কোনো একটা ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। পুরো যদি লাইফ সাইকেল দেখি তখন আমরা বুঝতে পারবো। তো প্রথমে একটা নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসে বহু বিভাজন হয়, বহু বিভাজন হয়ে গিয়ে যেমন আমরা বহু বিভাজন পদ্ধতিতে দেখলাম অনেকগুলো কোষ তৈরি হলো, সেরকম বহু কোষ তৈরি হয়। এবার এই চলরেণু আর অচলরেণু, জুস্পোর আর অ্যাপ্লানোস্পোরের মধ্যে পার্থক্য যদি আমরা দেখতে চাই, তাহলে জুস্পোরের ক্ষেত্রে দেখতে পাবো যে এদের
এরা মোটাইল অর্থাৎ ফ্লাজেলাযুক্ত হওয়ার জন্য এদের বলা হয় জুস্পোর। আর এরা যে স্পোরেঞ্জিয়ামে তৈরি হয়েছিল সেটা বলা হয় জুস স্পোরেঞ্জিয়াম। তো জুস স্পোরেঞ্জিয়াম দেহের কোনো একটা অংশ, সে দেহের কোনো একটা অংশ স্ফীত হয়, দেহের কোনো একটা অংশ বলে মানে আমি তোমাকে পরের এতে যখন মিউকরটা বোঝাবো তখন বলবো। তো এটা ধরলাম একটা জুস স্পোরেঞ্জিয়াম, এর মধ্যে জুস্পোর বা রেণু তৈরি হবে, স্পোরেঞ্জিয়াম রেণু তৈরি হবে। এবার প্রথমে একটা নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসের বহুবার বিভাজন হলো, বহুবার বিভাজিত হয়ে গিয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করলো। পরে নিউক্লিয়াসগুলো প্রোটোপ্লাজম দ্বারা আবৃত হলো, আবৃত হয়ে গিয়ে তারা রেণু তৈরি করলো, এগুলো হলো রেণু। তাহলে রেণুস্থলীর মধ্যে সৃষ্টি হচ্ছে রেণু। এই রেণুগুলো যখন পরিণত হয়, ম্যাচিউর হয়, তখন তারা রেণুস্থলীটাকে বিদীর্ণ করে। রেণুস্থলীটা বিদীর্ণ হলো, কোথাও ফেটে গেল রেণুস্থলী বিদীর্ণ হয়ে যাওয়ার পর রেণুগুলো পরিবেশে বেরিয়ে আসে। পরিবেশে বেরিয়ে আসার পর তাদের অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ জার্মিনেশন ঘটে। জার্মিনেশন হয়ে গিয়ে তারা পুনরায় জার্মিনেশন হলো, যেমন আমরা পরাগরেণুর ক্ষেত্রে দেখেছিলাম পরাগরেণু জার্মিনেট করছে, ঠিক একই রকমভাবে জার্মিনেশন হয়, জার্মিনেশন হয়ে গিয়ে পুনরায় আবার তারা বডিটা তৈরি করে। ফাঙ্গাসের ক্ষেত্রে হলে মাইসেলিয়াম গঠন করবে, নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। তো এবার রেণুস্থলীর মধ্যে রেণু তৈরি হলো। রেণুগুলো কেমন তার উপর ভিত্তি করে ভাগগুলো করা হয়। যেমন যদি আমরা দেখি যে এর রেণুতে ফ্ল্যাজেলা আছে, তখন এটাকে বলবো আমরা, অর্থাৎ চলনশীল সঞ্চরণশীল, তখন তাকে বলা হয় চলরেণু। চলরেণুর যে ফ্ল্যাজেলাগুলো দুরকম হতে পারে, একটা হুইপ্লেস ফ্ল্যাজেলা, একটা টেনসেল ফ্ল্যাজেলা। টেনসেল ফ্ল্যাজেলার গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম টাইনি পার্টিকেলস থাকে, চুলের ন্যায় অংশ, সেটা হলো টেনসেল ফ্ল্যাজেলা। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা রোয়া আর একটা হুইপ্লেস, একটা বেশ মসৃণ আকারের হতে, যেমন ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পাই। এরপর আরও অনেকগুলো ভাগ আছে, আইসোকন্ট হয়, অ্যানাইসোকন্ট হয়, মানে তাদের এই ফ্ল্যাজেলাগুলো কেমন দেখতে তার উপর ভিত্তি করে ছবিগুলো থাকে, যে একটা হতে পারে আইসোকন্টা, হেটেরোকন্টা ভাগগুলো থাকে, ওগুলো একটু হায়ার লেভেলে যায়, হায়ার লেভেলে পাবে, এখন অতটা দরকার নেই এইচএসের ক্ষেত্রে। অচল রেণু কী জিনিস? এগুলো সব চলরেণুর উদাহরণ তোমাদের দেখানো হয়েছে, ক্লামাইডোমাস, জুস্পোর ইত্যাদিতে। অ্যাপ্লানোস্পোর। অচল রেণুর ক্ষেত্রে না, এদের ফ্ল্যাজেলা থাকবে না, তাহলে চলরেণু ফ্ল্যাজেলা যুক্ত হবে, আর অচল রেণু ফ্ল্যাজেলা বিহীন হবে। চলরেণু ফ্ল্যাজেলা যুক্ত আর অচল রেণু ফ্ল্যাজেলা বিহীন। নেক্সট আমি চলে যাব পরের স্লাইডে। সেই পরের স্লাইডে হচ্ছে স্পোরাঞ্জিও রেণু, কীভাবে রেণুস্থলের মধ্যে রেণু তৈরি হলো। এখানে একটা ছবিটা দেখো, মিউকরের ছবি দেখানো আছে, যে মিউকরের নিচের দিকের এই যে এগুলো দেখতে পাচ্ছি, এটা তাদের মাইসেলিয়ামটা সাবস্ট্রেটের মধ্যে থাকে। মাইসেলিয়াম থেকে কিছু অংশ কয়েকটা হাইফি উপরে উঠে আসে, সেই হাইফির থেকে হাইফির টিপ সেল যেটা, সেখানে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের বারবার বহু বিভাজন ঘটে। নিউক্লিয়াসের বহু বিভাজন হয়ে গিয়ে অসংখ্য নিউক্লিয়াস তৈরি করে। প্রত্যেকটা নিউক্লিয়াস পরে সাইটোপ্লাজম আবৃত হয়ে গিয়ে একটা রেণুস্থলী তৈরি করে, যার মধ্যে অসংখ্য রেণু থাকে। তো এর মধ্যে যে রেণুগুলো থাকে সাধারণত মিউকরের ক্ষেত্রে আমরা যে রেণুটা দেখতে পাই, সেই রেণুটা হলো তো এখানে দেখানো হয়েছে যে মিউকরের ক্ষেত্রে কীভাবে একটা স্পোরাঞ্জিয়াম ডেভেলপ হচ্ছে। প্রত্যেকটা স্টেপ আছে, প্রথমে স্পোরাঞ্জিয়ামের ভিতরে অসংখ্য এখানে রেণু তৈরি হলো, অসংখ্য রেণু তৈরি হয়েছে, অনেকগুলো রেণু তৈরি হলো। পরে যখন ম্যাচিওর হয় তখন রেণুস্থলীর যে রেণুর প্রাচীরটা আছে, রেণুর প্রাচীরটা বিদীর্ণ হয়ে যায়, ভেঙে যায়, ফেটে যাওয়ার পর প্রত্যেকটা বিদীর্ণ হলে এখানটা বুঝতে পারবে যে এটা ওপেন সেপেট হয়ে যাবে, খুলে যাবে। খুলে গেলে সব রেণুগুলো পরিবেশে মুক্ত হয়ে যাবে। তো এরা অনুকূল পরিবেশে পাওয়ার পর আবার জার্মিনেট করে পুনরায় আবার সৃষ্টি হয়ে যাবে, নতুন করে তারা ফাঙ্গাস তৈরি করবে। নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টটা বলার আগে তোমাদের আরও কতগুলো রেণু এখানে আমরা দেখতে পাই। তার মধ্যে আছে কনিডিয়া ফরমেশন। এখানে কনিডিয়ামে একটা ছবি দেওয়া আছে, কনিডিয়া। তো কনিডিয়া আর রেণু দুটোর মধ্যে তফাৎ আছে। রেণুস্থলীর মধ্যে অন্তর্জনিষ্ণুভাবে উৎপন্ন হয়, আর কনিডিও ফোরের উপরে বহির্জনিষ্ণুভাবে তৈরি হয়। কনিডিয়া আর রেণুর এটাই হচ্ছে তফাৎ। এইটাকে বলছি আমরা কনিডিও ফোর। পেনিসিলিয়ামের ক্ষেত্রে দেখতে হয়, বেশ ঝাঁটার মতন দেখতে হয়।
এই কনিডিওফোরের উপরে টিপ অংশটা যেমন বার্ডিং হয় সেরকম এক্সটার্নাল বার্ডিংয়ের মতন ছোটো 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 কোষ বিভাজনের মতন তৈরি হবে। তখন এগুলোকে আমরা বলবো এই পার্টটা হলো এক সিঙ্গুলার হচ্ছে কনিডিয়াম, অনেকগুলো হচ্ছে কনিডিয়া। আর তাহলে কনিডিয়া ফর্মেশন আর রেণু উৎপাদন দুটোর মধ্যে তফাৎ আছে। রেণুস্থলীর মধ্যে সৃষ্টি হবে অন্তর্জনিতভাবে। আর এখানে একটা ছবি এঁকে দেখাই তোমাদের, যে রেণু যদি হয় সে রেণুস্থলীর মধ্যে তৈরি হবে। রেণুস্থলীর নিউক্লিয়াস বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস তৈরি করেছে। সেই প্রত্যেকটা নিউক্লিয়াস এরপর সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে গিয়ে পাতলা পাতলা কোষ পর্দা সৃষ্টি করে ছোটো 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 অপত্য রেণু তৈরি করবে, কোষ প্রাচীর সৃষ্টি হবে। এটা আমি যেহেতু ছত্রাকের ক্ষেত্রে বলছি তাই পাতলা কোষ প্রাচীর যুক্ত হবে, রেণু সৃষ্টি হলো। তাহলে এই রেণুস্থলীর মধ্যে রেণুরা অন্তর্জনিষ্ঠভাবে তৈরি হয়। অন্যদিকে কনিডিয়ার ক্ষেত্রে, ছত্রাকের ক্ষেত্রে ছত্রাকের বলা হলো একটা ছোট্ট ছত্রাকের অংশকে হাইফি বলা হয়, মাইসিলিয়ামের পার্টগুলোকে হাইফি বলা হয়। হাইফির যে অগ্রভাগের কোষটা রয়েছে, অগ্রভাগের কোষের কোষের যে নিউক্লিয়াস রয়েছে, ধরলাম এখানে কোষের নিউক্লিয়াস আছে, এরপর নিউক্লিয়াস ছবি একটু অসুবিধা হচ্ছে, যাই হোক। এবার উপরের যে টিপ পোর্শনের যে কোষটা রয়েছে, এই টিপ পোর্শনের এই কোষটার এরপর বিভাজন হবে। এই কোষটার বিভাজন হয়ে গিয়ে যেমন ইস্টের ক্ষেত্রে বার্ডিং হয়েছিল, ঠিক একই রকমভাবে এই কোষের বিভাজন ঘটবে। এই কোষের বিভাজন হয়ে গিয়ে অসম আকৃতির দুটো কোষ তৈরি করলো। এবারে দুটো কোষ তৈরি করলো, দুটো নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, নিচে একটা নিউক্লিয়াস। এবার নেক্সট ঠিক বার্ডিংয়ের মতন এই পার্টটা খণ্ডিত হয়ে যাবে। খণ্ডিত হয়ে গিয়ে উপরে একটা কোষ বার্ডের মতন, নিচে একটা কোষ তৈরি হলো। বোঝাতে পারলাম? প্রথমে একটা কোষ ছিল, তার ভিতরে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করলো। এরপর তারা পরস্পর থেকে মাঝখানে কোষ প্রাচীর তৈরি হলো, কোষ প্রাচীর তৈরি হয়ে দুটো কোষ তৈরি হলো। পরে এই যে উপরে কোষটা ছিল সেই কোষটা আবার বিভাজিত হলো, বিভাজিত হয়ে গিয়ে উপর পাটে আরেকটা কোষ তৈরি হলো। নেক্সট এরকমভাবে কনিডিয়ার চেন তৈরি হয়। সবার উপরের যে কনিডিয়াটা ছিল সেই কনিডিয়াটা রিলিজ হয়ে যায়, রিলিজ হয়ে গিয়ে মুক্ত হয়, কনিডিয়া উড়ে যায়, বিভিন্ন জল বা বায়ুর মাধ্যমে বাহক দ্বারা বাহিত হয়ে গিয়ে অনুকূল পরিবেশে, যখন তারা আবার অনুকূল পরিবেশ পায়, অনুকূল পরিবেশে গিয়ে আবার তারা জার্মিনেট করে। এরকম অনেকগুলো পার্ট আমরা দেখতে পাই। এছাড়া কনিডিয়া ছাড়াও আমরা ক্লামাইডোস্পোর দেখতে পাই। ক্লামাইডোস্পোর, ওইডিয়ার ক্ষেত্রে শুধুমাত্র যে ছত্রাকের মাইসিলিয়াম আছে, মাইসিলিয়ামটা খণ্ড খণ্ড হয়ে যায়, প্রত্যেকটা খণ্ডকে বলা হয় ওইডিয়াম। মাইসিলিয়াম খণ্ড হলে ওইডিয়াম। ক্লামাইডোস্পোরের ক্ষেত্রে আমরা বলবো যে মধ্যবর্তী ইন্টারক্যালারি পজিশনে বা টার্মিনাল পজিশনে কোনো একটা কোষ অনেক লম্বা, তো তার মধ্যবর্তী কোনো কোষ, যদি ধরলাম এটা একটা ছবি একটা দাও, তো ধরলাম এটা একটা ফাঙ্গাসের আইফি, এখানে অনেকগুলো কোষ আছে। এই কোষগুলোর মধ্যবর্তী কোনো একটা কোষ, মধ্যবর্তী কোনো স্থানে একটা কোষ, সেই কোষ স্ফীত হয়ে গিয়ে রিজার্ভ ফুট নিয়ে বড় আকার ধারণ করলো। এরকম কিছু কিছু জায়গার কোষগুলো তার মধ্যবর্তী হতে পারে, টার্মিনাল পজিশনে হতে পারে, কোষ প্রাচীর স্থূল হলো, তখন এর মধ্যে নিউক্লিয়াস আছে, তখন এরা রেণুর আকার ধারণ করে। যখন এই ছত্রাক শুষ্কতার মধ্যে দিয়ে যায় তখন ছত্রাকের সমস্ত বডি পার্টটা নষ্ট হয়ে যায়, শুধুমাত্র এই ক্লামাইডোস্পোরগুলো রয়ে যায়। আবার যখন ছত্রাক আবার পুনরায় বর্ষাকাল বা তাদের ফেভারেবল সিজন পায়, সেই সময় এই ক্লামাইডোস্পোর থেকে জার্মিনেট করতে শুরু করে, জার্মিনেট করে নতুন আবার অপত্য ছত্রাক তৈরি করে। তো এই পার্টগুলো রয়েছে, এগুলো তোমরা একটু বই থেকে পড়বে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে বলবে কী কী জায়গায় বুঝতে পারো নি, আমি আবার নতুন করে সেগুলো তোমাদের তৈরি করে দেবো। বেশ।